রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, দশের পাশে, দেশের সাথে। নমস্কার, দিগদর্শন ওয়েব পোর্টাল ও ইউটিউব চ্যানেলের পক্ষে আমি সুজিত চট্টোপাধ্যায় এবার হাজির হচ্ছি স্পষ্ট কথায় কষ্ট নেই অনুষ্ঠান নিয়ে। এই অনুষ্ঠানের একটি নতুন পর্ব। তার আগে অনুরোধ, চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, মতামত জানান। স্পষ্ট কথায় কষ্ট নেই অনুষ্ঠানের এবারের বিষয় ইন্ডিয়ান পেনাল কোড বাতিল করে নতুন ন্যায় সংহিতা কতটা ন্যায়সঙ্গত হলো। এই নতুন আইন বলবৎ হলো 1 জুলাই 2024 থেকে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন 2023 পর্যন্ত যেসব মামলা আদালতে চলছে তা পুরনো আইনেই বিচার হবে। 2024-এর 1 জানুয়ারি থেকে যেসব মামলা আদালতে লিপিবদ্ধ হয়েছে সেই সব মামলা নতুন ন্যায় সংহিতার হিসেবে হবে। এই মুহূর্তে দেশে শীর্ষ আদালতে আছেন 34 জনের মধ্যে 32 জন বিচারক। উচ্চ আদালত আছে 25টি। এর মধ্যে গোয়া রাজ্যে কোনো উচ্চ আদালত নেই। মানুষকে মামলা করতে আসতে হয় মুম্বাই। অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ডেও নেই কোনো উচ্চ আদালত। এই রাজ্যের মানুষকে যেতে হয় আসাম। আইপিসির 3টি ধারা সম্পর্কে সাধারণ মানুষের একটা ধারণা আছে, যেমন 144 ধারা। নতুন ধারায় এই আইনটি পরিচিত হচ্ছে 187 নম্বর ধারা হিসেবে। 420 ধারার নতুন পরিচয় 316, আর খুনের ক্ষেত্রে 302 ধারা হচ্ছে 101 এবং 498-এর এ ধারা হচ্ছে 85 নম্বর। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন এই নতুন আইন বিচার ব্যবস্থাকে দ্রুত করবে। উল্লেখ করা যেতে পারে এই মুহূর্তে সারা দেশে মামলা জমা পড়ে আছে প্রায় 4.5 কোটি। উচ্চ ও নিম্ন আদালতের কি অবস্থা সে তো তারিখের পর তারিখ পড়ে, কিন্তু মামলা এগোয় না। এ সম্পর্কে তো একটি জনপ্রিয় সিনেমায় একটি দৃশ্যও আছে। तारीख तारीख पर तारीख तारीख पर तारीख तारीख पर तारीख मिलती रही है, लेकिन इंसाफ नहीं मिला। मिलोड, इंसाफ नहीं मिला। मिली है तो सिर्फ ये तारीख। বহু অভিজ্ঞ আইনবিদরা বলছেন নতুন বোতলে পুরনো মদ। বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে আইনগুলো একটু কঠোর করা হয়েছে মাত্র। একবার দেখে নিই চলুন পুরনো আইনের ধারাগুলো নতুন আইনে কত নম্বর ধারা হিসেবে বিবেচিত হবে। চলুন দেখে নিই যুগে যুগে আইন সম্পর্কে দার্শনিক, লেখক ও আইনজ্ঞরা কি বলেছেন।
নতুন আইন এখনই চালু না করার ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখলেও প্রধানমন্ত্রী সে চিঠিকে পাত্তা দেননি। বিরোধীরাও প্রথম থেকে দাবি জানিয়ে এসেছেন এই আইন নিয়ে আগে আলোচনা পরে প্রয়োগ, কিন্তু মোদিজি কি গ্যারেন্টিতে সেই দাবিও নস্যাৎ হয়ে গেছে। এখন শুরু হয়েছে বিতর্ক। আমরা ফোনে কথা বলেছি কেএমএসডি জেলা মেম্বার ও বিজেপির এই জেলার লিগ্যাল কনভেনার আইনবিদ পার্থ দেবনাথের সঙ্গে। হ্যালো, হ্যালো, নমস্কার। পার্থ দেবনাথ বলছেন? নমস্কার নমস্কার। হ্যাঁ, আমি সুজিত চট্টোপাধ্যায়, সাংবাদিক বলছি, দিগদর্শন ওয়েব পোর্টাল এবং ইউটিউব চ্যানেল থেকে। আচ্ছা আচ্ছা, বলুন বলুন বলুন। নমস্কার। আজ 1 জুলাই থেকে শুরু হয়ে গেল আইপিসি, এখন অতীত, এখন আজকে থেকে দণ্ড সংহিতা বলা হচ্ছে। দণ্ড সংহিতা নয়, এটা হচ্ছে ন্যায় সংহিতা, ভারতীয় ন্যায় সংহিতা। আচ্ছা, তো ভারতীয় ন্যায় সংহিতা শুরু হচ্ছে, কেন আজকের এই সময় পত্রিকায় লেখা আছে দণ্ড সংহিতা। যাই হোক, আচ্ছা, এখন যা হলো সেটা ছোট করে যদি বলা যায় তাহলে হলো 3টি ফৌজদারি আইন করা হয়েছে নতুন। তার মধ্যে হচ্ছে একটি ভারতীয় ন্যায় সংহিতা, সংক্ষেপে যাকে বলা যায় বিএনএস, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা যাকে বলা যায় বিএনএসএস, ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বিএসএ। ফলে বিলোপ হয়ে গেল আইপিসি 1860, সিআরপিসি 1873, 1973 ও ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872। একদম। এটা কিন্তু 2023 স্থির হয়েছে এবং সেটা পার্লামেন্ট থেকে পাশ হয়েছে। বিরোধীদের বক্তব্য যে এইটা নিয়ে একটা সময় নিয়ে একটা আলোচনার দরকার ছিল, সেই আলোচনা না করে ক্ষমতার জোরে কেন্দ্রীয় সরকার এই বিলটি পাশ করিয়ে নিয়েছেন, 1 নম্বর। আর 2 নম্বর যেটা, সেটা একটা প্র্যাকটিক্যাল অভিযোগ, সেটা হচ্ছে পুলিশ, আইনজীবী বা বিচার ব্যবস্থার সঙ্গে যারা যারা যুক্ত আছেন তাদের সবাইকে একটা উপযুক্ত প্রশিক্ষণের সময় না দিয়ে তড়িঘড়ি এই আইনটা প্রয়োগ হওয়ার ফলে একটা তো বিভ্রান্তি থেকে যাবে। কেননা এতদিন যে যে আইনে বিচার হয়ে আসছিল, কাল রাত 12টা থেকে সেই বিচার্য বিষয়গুলো তো আবার নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। এটা এই অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব? আপনি বলুন যে এই আইন কতটা প্রয়োজন ছিল এবং এই অল্প সময়ের মধ্যে এই আইনগুলো কি করে সাধারণ মানুষ তো ছেড়ে দিন, যারা আইনের সঙ্গে জড়িত, বিচারক থেকে শুরু করে, লয়ার থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে যারা যারা আছেন, তারা কি চট করে এগুলো মানে গলাধ্যকরণ করে নিতে পারবেন? দেখুন, এই যে এখন যে কথাবার্তা চলছে সমাজেই বলবো, বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকেই বলবো আমি, তো সেগুলো বেশিরভাগই রাজনৈতিক ভাবে কিছু প্রশ্ন উঠে আসছে, কিছু সামাজিক ভাবে প্রশ্ন উঠে আসছে, কিছু আইনত প্রশ্ন উঠে আসছে। তো সংহিতা কথাটা সম্পূর্ণ ভারতীয় কথা, আমরা সবাই জানি যে বেদের পরে যে আমরা পেলাম যেটা, যে মানুষের সময় নেই এত পড়াশোনা করার, বেদ, তখন এটা হলো উপনিষদ এলো বা বেদান্ত দর্শন, এটা দর্শনের কথা। এরপরে সমাজ কি করে চলবে সেটা নিয়ে আমাদের ভারতবর্ষে প্রথম সংহিতা বলে একটা সংহিতা তৈরি হয়। যেমন আমরা মনু সংহিতা বলি, নারদ সংহিতা বলি, এটা সমাজ ব্যবস্থাটা কিভাবে চলবে। কারণ সবকিছুই কিন্তু সমাজকে সামনে রেখে সুস্থ সমাজ তৈরি করার জন্য সবকিছুই এই নিয়ম কানুন তৈরি হয়েছে। এই সুস্থ সমাজে, একটা সুস্থ সমাজ হলে সেখানে আমরা পাবো কি, মানুষের সুরক্ষা, তার যদি কোনো প্রতিভা, সেই মানুষের প্রতিভার বিচ্ছুরণ, প্রতিভার আরো উন্মেষ একটা সুস্থ সমাজই সম্ভব হয়।
তাই রাষ্ট্রের সবসময় এটা বিরাট বড় একটা দায়িত্ব, একটা সুস্থ সমাজ দেওয়া সবসময়। তো এখানে আমরা যে আইনের কথা আমি যদি আসি, তো দেখছি আমরা দেখলাম কি যে 1860 সালের একটা আইন, ইন্ডিয়ান পেনাল কোড, 1973 সাল কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872। তো এই আইনগুলো কিন্তু অনেক পুরনো দিনের আইন, এবং এক একটা আপনারা বুঝতেই পারছেন এটা আপনি যে এই আইন প্রায় 100 বছর 150 বছর পার হয়ে গেছে এক একটা আইন। তাহলে সেই সমাজের উপর নির্ভর করে এই আইনগুলো তৈরি হয়েছিল। আমাদের মাথায় রাখতে হবে একটা কথা, সমাজের জন্য আইন তৈরি হয়, আইনের জন্য কিন্তু সমাজ তৈরি হয়। সমাজের কথা মাথায় রেখে কিন্তু আইন তৈরি হয়, আইনের কথা মাথায় রেখে কিন্তু সমাজ তৈরি হয় না। তাহলে আমরা কি পেলাম, যে একটা পুরনো আইন, দীর্ঘদিনের আইন, যেটা 150 বছর ব্রিটিশরা তৈরি করে গেছিলেন। তারপরে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে। ভারতবর্ষের এত বড় একটা দেশ, তার অনেক পরিবর্তন ঘটেছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে আমরা বিভিন্ন বর্তমানে ধরুন আগেকার দিনে ধরুন 150 বছর আগে তখন ধরুন মোবাইল ফোন ছিল না, বা সেই সময় ইলেকট্রনিক এভিডেন্সের কোনো দরকার ছিল না, জানতোই না, ভাবতেই পারিনি। শুধু তাই নয়, সেই সময় মহিলাদের একটা বিরাট অংশ পর্দানসীন থাকে। কিন্তু এখন সমাজ ব্যবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা, যে মহিলারা আর পর্দানসীন নেই। ওনারা বেরিয়ে পড়েছেন, বিভিন্ন কাজকর্ম করছেন, পড়াশোনা করছেন, এবং পুরুষদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে ওনারা কিন্তু এগিয়ে চলছেন বিভিন্ন সেক্টরে। এবং এক এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বহু পুরুষ মানুষকেও ছাপিয়ে চলে গেছেন আমাদের এই মহিলা সমাজ। আপনাকে এখানে একটু থামাচ্ছি পার্থবাবু। সেটা হচ্ছে যে আপনি যে মহিলাদের কথা বলছেন, কিন্তু নতুন যে আইনে হয়েছে সেখানে কিন্তু এই ম্যারিটাল রেপটাকে ধর্ষণের আওতায় আনা হচ্ছে না। দেখুন, আমি আপনাকে কতগুলো প্রমাণ অনুসারে বলতে পারি। আপনি আইনজীবী, আপনি খুব ভালো করেই জানেন যে কেরালা হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট কিন্তু বলেছে যে এই স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে যৌনতা কিন্তু ধর্ষণের শামিল। আবার মধ্যপ্রদেশে এবং দিল্লির হাইকোর্ট বলেছে যে না, স্বামীর পূর্ণ অধিকার রয়েছে, শুধুমাত্র নারী যতক্ষণ প্রেগনেন্ট হবে সেই সময় এবং বয়স 15 বছরের নিচে হবে সেই সময় এটা ধর্ষণ বলে বিবেচিত হবে, অন্য সময় কিন্তু ধর্ষণ বলে বিবেচিত হবে না। এবং যে বিয়ে বৈদিক রীতিতে হচ্ছে হিন্দু ধর্মে, সেখানেও বলা হচ্ছে স্ত্রীকে অর্ধাঙ্গিনী, অর্থাৎ ব্রহ্মা প্রথম পুরুষ সৃষ্টি করলেন, সেই পুরুষের অর্ধাংশ নিয়ে স্ত্রী সৃষ্টি করলেন, তাই পুরুষের সম্পূর্ণ অধিকার রয়েছে নারীর দেহের প্রতি। দেখুন, এইটা নিয়ে তো আজকে আলোচনা নয়, এটা না, আলোচনাটা এই পক্ষেতে আমি এই জন্য বললাম যে আপনি যে নারীদের কথা বলছেন, আমি কেন বলছি সেটা আপনাকে এক্সপ্লেন করছি আমি। এটা আমাকে একটু উত্তর দিন যে নারী, বিবাহিত নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে যৌনতায় বাধ্য করলে সেটা রেপ হিসেবে বিবেচিত হবে না? আপনি কি জানেন যে একটা পুরুষ মানুষকেও যদি তার ইচ্ছার বিরুদ্ধে তাকে যদি কোনো মহিলা তার সঙ্গে সহবাস করে, সেটা এখন চলে আসছে। কিন্তু আমাদের দেশে কোনটা বেশি? তাহলে আমাদের দেশ, আমি ওইটাই তো আপনাদের বলছি যে সমাজ যেভাবে পরিবর্তন হচ্ছে, আর মানুষের মানসিকতার পরিবর্তন হচ্ছে, এটা 100 বছর 150 বছর আগে যা ছিল এখন তো সেটা নেই। তাহলে সেইটার উপরে বেশ করেই তো আইনটা তৈরি হচ্ছে। যেমন আপনাকে বলিনি, আপনাকে যে আমাদের তাহলে রাজা রামমোহন রায়ের সময় আমাদের ভারতবর্ষে একটা রীতি ছিল সতীদাহ প্রথা। এটা তখনকার যদি রাজা রামমোহন রায় এই সতীদাহ প্রথাটা বন্ধ করার জন্য যখন উনি আইনের দ্বারস্থ হলেন এবং সেখানে আইন করে সেটাকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, তখন রাজা রামমোহন রায়কে মারা হয়েছিল, ওনাকে লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। কারণ তখনকার দিনের সমাজ ব্যবস্থা এটাতেই রপ্ত হয়ে গেছিল যে না, আমরা সতীদাহ প্রথাটাই। পার্থবাবু, আবার আপনাকে একটুখানি আটকাচ্ছি।
আপনি সমাজ বলছেন, সমাজের কারা? আপনি যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন মাত্র 15% উচ্চবর্ণের মানুষদের মধ্যে সতীদাহ প্রথা ছিল। যারা ভারতের মূল নিবাসী 85% তাদের মধ্যে কিন্তু কোনো সতীদাহ ছিল না। সুতরাং রামমোহন যেটা করেছেন, তিনি তো বন্দ্যোপাধ্যায় ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, রায় তো পরে উপাধি পেয়েছিলেন, তিনি কিন্তু উচ্চ বর্ণের এই নোংরামিতে আটকে ছিলেন। অর্থাৎ 15% মানুষের উপকারে লেগেছে সেটা, 85%-এর তো কোনো সতীদাহ প্রথাই ছিল না। না না, হরিদাহ প্রথাটা তো এই সময় সমাজের একটা ব্যাধি হিসেবে ছিল। কোন সমাজের? ওই 15% উচ্চ বর্ণের। না না না, আমাদের সম্পূর্ণ ভারতীয় সমাজ ব্যবস্থার মধ্যে সতীদাহ প্রথাটা একটা ছিল। না না, কোন ভূমিপুত্র, আদিবাসী, তপশিলি এদের মধ্যে কিন্তু আপনি প্রমাণ দেখাতে পারবেন না যে তাদের মধ্যে সতীদাহ ছিল। এটা অন্য কথা, ওটা অন্য প্রসঙ্গ, সত্যি কথা, সেটা অন্য প্রসঙ্গ। দেখুন প্রসঙ্গ কেন বলছি, আমি আমার ব্যক্তিগত আমার ওই ওকালতি জীবনে বহু মানুষকে দেখেছি যারা জীবনে কোনদিন কোর্টে যায়। এরকমও দেখি। তাহলে কি কোর্ট নেই, না আইন নেই, না উকিল নেই? হ্যাঁ, যায়নি, দরকার পড়েনি, প্রয়োজন পড়েনি। কিন্তু আইনটা তো সেই সময় একটা রিচুয়াল ছিল ভারতবর্ষে, সতীদাহ প্রথা। এই জঘন্য প্রথার বিরুদ্ধে উনি লড়াই যখন করেছিলেন, ওনাকেও মারা হয়েছিল। কিন্তু সেটা অবলুপ্ত হয়ে গেল আইনের মাধ্যমে, যেটা দরকার ছিল, ভীষণ ভাবে প্রয়োজনীয়তা ছিল। সেরকম ভাবে আপনি বহু বিবাহ প্রথা দেখুন, সেইভাবে দেখুন আপনি যখন বিদ্যাসাগর মশাই বহু বিবাহ প্রথা যখন করলেন আইনের মাধ্যমে, সবকিছু আইনের মাধ্যমেই আসছে। আবার আপনি যখন দেখুন যে বিধবা বিবাহ, সেটাও বিদ্যাসাগর মশাই যখন সেটাকে নিয়েও আইনের মাধ্যমে সেটাকে আবার ঠিক করলেন যে না, বিধবাদেরও বিবাহ হবে। এবং আমরা পার্থবাবু এই নিয়ে বিস্তারিত পরে আপনার সঙ্গে মুখোমুখি একটা আলোচনা বলবো। আমি আপনাকে 2-3টে পয়েন্ট বলছি। না, আমি যে জায়গাটা আসছি, এই যে মহিলাদের কথা কেন বলছি, দেখুন ভারতবর্ষের একটা বিরাট অংশ, প্রায় 50% মহিলা আর 50% পুরুষ, সাধারণভাবে ধরে নিবে। এনারা কিন্তু তখনকার দিনে এই 1860, 1872 খ্রিস্টাব্দে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা পর্দানসীন থাকতেন। কিন্তু আরে ভোট দেওয়ার অধিকার তো সেদিন পেয়েছে। বর্তমানে ওনারা যে কাজকর্মের মধ্যে যাচ্ছেন এবং সংসার চালাচ্ছেন, সংসার প্রতিপালিত করছেন, স্বামী, সংসার, স্ত্রী, পুত্র, যাই বলুন, এবং শ্বশুর শাশুড়ি সবাইকে দেখাশোনা করছেন। এইভাবে মহিলারা, তাদের জন্য দেখুন দেখুন এই যে আইনগুলো তৈরি হচ্ছে। না, আপনি আমাকে একটা কথা একটু এক কথার উত্তর একটা দিন। ম্যারিটাল রেপকে ধর্ষণের আওতায় নতুন আইনে রাখা হয়েছে কি হয়নি? শুনুন, এটা নিয়ে এখনো বিতর্ক আছে। এটা নিয়ে এখন টোটাল কেউ একজন এক রকম ভার্ডিক্ট দিচ্ছে। না না, আজকে থেকে তো চালু হয়ে গেল যে ধর্ষণের আওতায় নেই। এবার শুনুন, এবার এইগুলো নিয়ে অ্যামেন্ডমেন্ট করার জায়গা আছে। যেমন আমরা নির্ভয়া মামলা কাণ্ডে কি দেখেছি। আপনি বলছেন অ্যামেন্ডমেন্ট হতে পারে আগামী দিনে? অবশ্যই, কারণ এখনো তো আইনটা তো এখনো আমরা তো হাতে কলমে এখন জাস্ট আমরা পড়ছি, হাতে কলমে চালু হয়ে গেছে। ইতিমধ্যেই আমাদের এখানেতে প্রায় 6 লক্ষ মানুষকে, যারা আইনের সঙ্গে জড়িত, তাদের একটা ট্রেনিং দেওয়ার কাজও সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু এখানে দুটো কিন্তু আছে। একটা হচ্ছে এই যে ধারাগুলো নতুন সংহিতাতে দেওয়া হয়েছে, তার অনেকগুলো সাবসেকশনও আছে। এই সাবসেকশনের এক একটা ধারা এমন ভাবে তৈরি হয়েছে যা কিছু বিচারক, কিছু আইনজীবী, পুলিশ বা সাধারণ মানুষ, এদের কাছে কিন্তু বেশ একটা কনফিউজিং এর জায়গায় থেকে গেছে এখনো পর্যন্ত। এটা আমি আপনাকে বলি, নতুন একটা আইন এসছে তো। এবার দেখুন, এটা এখন বর্তমান যুগে, আমি ওটাই আপনাকে বলছিলাম যে এখন ইলেকট্রনিক এভিডেন্স গুলোকে নতুন ভাবে নেওয়া হচ্ছে। সাইবার ক্রাইম, তখন তো সাইবার ক্রাইম ছিল না, তখন ব্যাংকিং এর এরকম ছিল না। ব্যাংকিং এর যে প্রবলেম গুলো, নেট ব্যাংকিং এর প্রবলেম, এটিএম এর প্রবলেম, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এসবগুলো নতুন সমাজ ব্যবস্থায় উঠে আসছে, সেগুলো আইনের মধ্যে ঢোকানো হচ্ছে। এবার আপনাকে আমি কথা বলি, দেখুন এই আইন চেঞ্জ বা আইন পরিবর্তন বা অ্যামেন্ডমেন্ট, যেগুলো আপনি বলছেন অ্যামেন্ডমেন্টও হচ্ছে, যতক্ষণ না কোনো হাতে কলমে আমরা এটাকে নিয়ে কোর্টে যতক্ষণ না প্র্যাকটিক্যাল ভাবে আমরা নাপছি না, ততক্ষণ আমরা বুঝতে পারবো না। আমরা যখন নাপলে তখন তো বুঝতে পারবো কোনটা আমাদের আটকাচ্ছে, কোনটা আটকাচ্ছে না। এবার আপনাকে একটা কথা বলি, দেখুন 1956 সালে একটা ভাড়াটিয়া আইন ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গে ছিল, বেঙ্গল টেনেন্সি প্রেমিসেস অ্যাক্ট 1956-এ। সেখানে কি বলা হলো? সেখানে বলা হলো যে ভাড়াটিয়া, অর্থাৎ ধরুন পুরুষ মানুষ ভাড়াটিয়া, সে পুরুষ ভাড়াটিয়া, বাবা, এই বাবা যদি বাবার ভাড়াটিয়া সে মারা গেল,
তাহলে সেই ভাড়াটিয়াটা টেন্ডেন্সিটা ইনহেরিট করে যাচ্ছে তার উপরে, তার স্ত্রীর ওপরে, তার ছেলে মেয়ের ওপরে ইনহেরিট করে যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এটাকে দেখলেন যে না, এটা এই আইনটার এখন দরকার পড়ছে না, এবং সেটাকে ওনারা চিন্তা ভাবনা করলেন এবং সামাজিক ভাবে সেটা চিন্তা ভাবনা করে সমাজের ব্যবস্থার উপর নির্ভর করে 1997-এ আবার ওনারা একটা ওয়েস্ট বেঙ্গল টেন্ডেন্সি প্রেমিসেস অ্যাক্ট 1997 নতুন করে একটা ভাড়াটিয়া আইন আনলেন। সেখানে বলা হচ্ছে যে যেই পুরুষ ভাড়াটিয়াটা মারা গেলে তার স্ত্রী, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি তার স্ত্রী তার লাইফ টাইম পর্যন্ত থাকতে পারছে, কিন্তু তার ছেলে মেয়ের উপর আবার ভাড়াটিয়াটা ইনহেরিট করছে না। হ্যাঁ, তারপর 3 বছর থাকতে পারবে না, একদম থাকতে পারবেই না। আবার এখন এসে যাচ্ছে 5 বছর। এই যা তার স্ত্রী 5 বছর থাকতে পারবে, স্ত্রী ছেলে মেয়ের উপর তো কোনো অধিকারই নেই। আচ্ছা, স্ত্রী 5 বছর পর্যন্ত থাকতে পারবে। আচ্ছা, এবার ছেলে মেয়ে তখনই পাবে যদি সে বাড়িওয়ালার সঙ্গে নতুন করে আবার এগ্রিমেন্ট করে, এবং তাহলে সমাজ ব্যবস্থার উপর মানলাম, কিন্তু এগুলো তো এক একটি রাজ্যে এক একটি নিয়ম হতে পারে ভাড়াটিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, সমাজ কিন্তু ব্যবস্থা এই যে সংহিতাটা যেটা করা হয়েছে, এটা হয়েছে কারণ আছে, কারণ আমাদের তো পশ্চিমবঙ্গ উদ্বাস্তু একটা বিরাট ব্যাপার ছিল। হ্যাঁ, এটা আমি রাজ্যের ব্যাপার ধরে নিচ্ছি, কিন্তু এই সংহিতা তো রাজ্যের ব্যাপার নয়, এটা তো সব রাজ্যের উপর এটা কিন্তু বলবৎ হলো। এবার দেখুন, আপনাকে বলি একটা, আমাদের এই যে সংহিতাতে যে আপনাদের দেখতে পাচ্ছেন যে আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড, সেখানে আমরা কি পেলাম, 511খানা সেকশন ছিল, কমিয়ে 400 কম করা হয়েছে, 357খানা সেকশন। হ্যাঁ, ঠিক আছে। এরপরে ধরুন সিআরপিসি তে, ক্রিমিনাল কোড অফ প্রসিডিওর, হ্যাঁ, সেখানে আমরা দেখতে পেলাম 484টা সেকশন। হ্যাঁ, কিন্তু বর্তমানে সেটা আবার আমাদের এতে চলে এলো, নাগরিক সুরক্ষা সংহিতাতে চলে এলো 530টা। আবার ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টে আপনি দেখলেন 167টা সেকশন রাখা ছিল, সেটাকে আবার চেঞ্জ হয়ে এবং আমাদের এখন চলে এসছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়মে চলে এলো 169টা। আচ্ছা, এই কথাগুলো সাধারণ মানুষের কাছে এটা মানে এখনো খায় না, মাথায় দেয়, এরকম একটা ব্যাপার থেকে সহজ সরল ভাবে আপনাকে প্রশ্ন করতে চাইছি, যে আরো দুটো প্রশ্ন আপনাকে করতে চাইছি। সেটা হচ্ছে গিয়ে, এর মধ্যে আমরা মেয়েদের কথা আপনি বললেন, কিন্তু যারা রূপান্তরিত মহিলা, এদের ক্ষেত্রেও কিন্তু সামাজিক একটা হিংসা থেকে, কৌতূহল থেকে, মজা করার একটা জায়গা থেকে এদের একটা মানসিক ও শারীরিক একটা ধর্ষণ করার প্রক্রিয়া কিন্তু কাজ করছে, আগেও করতো, এখনো করছে। এ সম্পর্কে কিন্তু কোনো উচ্চবাচ্য এতে নেই, কারণ সমকামিতার ব্যাপারটা কেন্দ্রীয় সরকার পছন্দ করছেন না, যতই এটা শীর্ষ আদালত বলুক না কেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, শীর্ষ আদালত আগেই বলে দিয়েছে যে রাজদ্রোহ বলে কোনো শব্দ এখন থাকতে পারে না, দেশদ্রোহ বলে কোনো থাকতে পারে না নতুন আইনে। তাই এবার যেমন ধরুন আমাদের কালিদাস আগে যেটা বলা হতো, শুষ্কং তিষ্ঠং তিষ্ঠতি অগ্রে, শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, সেটা সুন্দর করে বলা হলো নিরসতরুবর পুরত ভাতি। কাউকে আপনি বললেন অমুকের বাচ্চা, সেটা না বলে আপনি বললেন বরাহনন্দন, একই ব্যাপার হলো। এখনো যেটা বলা হয়েছে, দেশদ্রোহ রাজদ্রোহ কথাটা বাদ দেওয়া হয়েছে, কিন্তু বলা হচ্ছে ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা বিপন্ন দেখিয়ে যাকে খুশি যখন খুশি পুলিশ অভিযুক্তকে অভিযুক্ত করতে পারবে, আটক করতে পারবে, এমনকি গ্রেপ্তারও করতে পারবে। এটা তো একটা মানে ভয়ঙ্কর প্রবণতা, কি বলেন? নয় কি? শুনুন, এটা কি এখন হচ্ছে না? এখন কি এটা হচ্ছে না? পুলিশ তার না, এখন তো এটা সিল পড়ে গেল, এতক্ষণ যেটা হচ্ছিল বেআইনি ভাবে হচ্ছিল। শুনুন, একজন কর্মরত অফিসার, তাকে যদি সে একটা মানুষকে, একটা লোককে কিছুটা প্রশ্ন করছে, সে সেখানে যদি পুলিশটাকে অ্যাভয়েড করে বা প্রশ্ন উত্তর দিতে না চায়, তাহলে তো তাকে তো পুলিশ তার কাস্টাডিতে নিতেই পারে। এটা তো আমাদের আইনে আছে। এবারে দেখুন, এবারে আপনাকে আমি একটা কথা বলি, যেটা হচ্ছে একটা আপনি যখন এইটা এলেন, এবার আপনাকে বলি, ভারতবর্ষে সময় খুব কম। স্বাধীনতা তো যখন ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রাম চলছে, তখন প্রচুর আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ভুল ভাল সমস্ত মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে ভরা,
তাদেরকে দ্বীপান্তর, তাদের ফাঁসি কেটেছিল, না বহু হয়েছে। শুধু স্বাধীনতা সংগ্রাম কেন, এটা নকশাল আমলেও হয়েছে, ইদানিং কালেও হয়েছে। আচ্ছা, এবার দেখুন এটা অদ্ভুত একটা ব্যাপার। সেটা দেখুন, একটা সেকশন আছে সিআরপিসিতে, বর্তমানে হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংস্থা, তার সেকশনটা হচ্ছে 161 বলে, যেটা বর্তমানে হচ্ছে 181। এই সেকশনেটায় কি বলা হতো, পুলিশ যেটা বলে দিত, পুলিশ একটা 161 একটা স্টেটমেন্ট লিখে ফেলতো, লিখে ফেলে কোর্টকে বলতো যে স্যার এইটা ওনার স্টেটমেন্ট, এই নাম, এই ঠিকানা, এই বাবার নাম, ইনি এই স্টেটমেন্টটা দিয়েছেন। তা তখনকার দিনে ব্রিটিশদের সময় নিয়ম ছিল কি, পুলিশের কথাটাই বেদ বাক্য হিসেবে নিয়ে জজ সাহেব সেটার উপরে বেস করে অর্ডার দিয়ে দিত যে হ্যাঁ অ্যাকিউজ পার্সন দোষী, যেহেতু 161 এই লোকটা বলেছে। কিন্তু অদ্ভুত দেখুন, আমাদের সেই সময় কিন্তু পুলিশকে এতখানি প্রাধান্য দেয়া হতো, ব্রিটিশরা নিজেদের ইচ্ছা মতো ইউজ করতো পুলিশকে, যাতে এই সমস্ত সাধারণ মানুষকে তারা বিচার ব্যবস্থার মাধ্যমে একটা প্রহসন করে তাকে স্বাধীনতা সংগ্রামী বলুন, সাধারণ মানুষকে বলুন, হ্যাকেল করা, হ্যারাস করা, তাদের ফাঁসি কাটে পর্যন্ত ঝোলানো। সেইখানে যেটা চলে এলো, দেখুন এটা বহুদিন ধরে এটা নিয়ে কিন্তু লড়াই চলছে, সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা হয়েছে, যেটা কেন হবে, এই কাগজটার তলায় কিন্তু কারো সই থাকতো না। যে লোকটা 161 স্টেটমেন্টটা দিচ্ছে তার কিন্তু সই সেই সময় নেওয়া হতো না। বর্তমানে কিন্তু সেটা দেখুন 181 দেখুন সেই জায়গায় চলে এসছে, স্বাক্ষর নেওয়া হচ্ছে। স্বাক্ষর নেওয়া হচ্ছে, সেটা তো জোর করেও সই করিয়ে নেয় পুলিশ। আরে তার জন্য তো তার জন্য বর্তমানে আপনাকে ভারতীয়, যেটা আমরা এভিডেন্স অ্যাক্ট বলতাম, ভারতীয় সাক্ষ্য অধিনিয়মে, সেখানে তো আমরা সেখানে অ্যাম্পেল অপরচুনিটি আছে তাকে ক্রস করার অপরচুনিটি আছে। তার যে স্টেটমেন্ট সেটা দিয়েছে, সেটা যখন পাবলিক প্রসিকিউটর সেটাকে যখন তার স্টেটমেন্টটাকে যখন কোর্টের সামনে তুলে ধরবে, অর্থাৎ আমরা যেটাকে এই যে তার সাক্ষ্যটাকে তুলে ধরবে, সেটাকে তো ক্রস করার অ্যাম্পল অপরচুনিটি আমরা পাচ্ছি ডিফেন্স যারা করছে। তাহলে সব জায়গাটাই তো করা আছে। এখন সব থেকে বড় কথা কি জানেন তো, নতুন একটা জিনিস এলে আমরা সব জিনিস, সেই নতুন জিনিসটাকে চিন্তা করি, এবার কি হবে, এটা কি হবে, এটা কি হবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওইটা নিয়ে, কারণ এইটার মান্যতা যে লেজিসলেচার অ্যাসেম্বলি পার্লামেন্ট থেকে হয়েছে, সেটা কিন্তু মান্যতা দিয়েছে স্বয়ং সুপ্রিম কোর্ট এই আইনের। আচ্ছা, এরপরে আমরা যখন হাতে কলমে এটা কাজে নামবো, আমরা যখন মাঠে ময়দানে নামবো, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই আইনটাকে ঠিক আছে কি, এই আইনটাকে একটুখানি চেঞ্জ করলে হয়, আচ্ছা এইটার সঙ্গে অ্যাড করা যায় কিনা। এর তো আমরা অ্যামেন্ডমেন্ট করার তো স্কোপ এবং তো পার্থবাবু, যখন কোন গাড়ি কোম্পানি গাড়ি তৈরি করে, তারা গাড়ি তৈরি করে নতুন নতুন মডেল আধুনিক গাড়ি তৈরি করেই কিন্তু বাজারে ছেড়ে দেয় না, তারা তাদের নিজেদের কারখানায় সেটা পরীক্ষা করে, তারপর সেটা উত্তীর্ণ হলে তখন বাজারে জনগণের কাছে আনে। এখানে তো আপনি আইনটা তৈরি করে একদম বাজারে ছেড়ে দিলেন যে এটা এবার জনগণের ওপর চাপুক, এবং এরপর থেকে জনগণ যত এর মধ্যে থেকে নাজেহাল হবে, তার থেকে বুঝবো যে জনগণ কতটা নাজেহাল হলো। যাই হোক, আমি আরো অন্য প্রশ্নে আসছি, একটা অন্য প্রশ্নে আসছি। এইটাতে হয় না, জনগণের সুবিধার জন্যই এই আইন করা হয়েছে, এবং কেন্দ্রীয় সরকার যেটা করেছে অত্যন্ত সুস্থ চিন্তা ভাবনার ভেতর দিয়ে সঠিকভাবে এই পদক্ষেপটা নিয়েছে। এটা আরো আগে নেওয়া উচিত ছিল, কারণ বিদেশি আইন আমাদের স্বাধীন দেশে চলে না। আমাদের নিজেদের দেশের কোনো কিছু কম নেই, আমাদের নিজেদের দেশেও কিছু আমাদের চিন্তা ভাবনা, আমাদের সমাজ ব্যবস্থা বিদেশের সমাজ ব্যবস্থার সঙ্গে, ইউরোপিয়ান কান্ট্রির সঙ্গে একটা প্রাচ্য আর পাশ্চাত্য কোনদিন মেলবন্ধন এভাবে আইনের মাধ্যমে হয় না। ওদের কালচার আলাদা, আমাদের কালচার আলাদা। আমি এই নিয়ে আপনার সঙ্গে পরে আরো ডিটেলসে আলোচনা করব। খালি এটুকু আপনাকে জানিয়ে দিই, আমাদের সংবিধানও কিন্তু বিভিন্ন দেশের সংবিধান ঘেটে কিন্তু আমাদের সংবিধান তৈরি হয়েছে, পুরোপুরি কিন্তু মানে ভারতীয় মনস্কতায় তৈরি হয়নি। যাই হোক, সেটা যে লোকের ভালোটা নিতে হয়, খারাপটা ফেলতে হয়, সেটা ঠিক আছে। লাস্ট প্রশ্নটা দেখছি, আপনাকে বলছি যে ইদানিং খুব গণপিটুনি চলছে, সারা পৃথিবীতেই চলছে, আমাদের এখানেও চলছে, আমাদের রাজ্যেও চলছে। মনস্তাত্ত্বিকরা বলছেন এটা এক ধরনের মানুষের কিন্তু কি বলবো অস্তিত্ব সংকটের জায়গা থেকে তৈরি হচ্ছে। আমি সেসব প্রশ্নে যাচ্ছি না, আমি আইনের জায়গায় চলে আসছি।
তাতে এই নতুন সংহিতায় বলা হয়েছে গণপিটুনির ঘটনায় 5 বা তার বেশি ব্যক্তি দোষীদের জেলও হতে পারে, জরিমানার পাশাপাশি মৃত্যুদণ্ড হতে পারে। আবার 12 বছরের কম বয়সী কিশোরীকে ধর্ষণ বা গণধর্ষণ করা হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে। মানে 12 বছরের ওপর যদি কম বয়সী কোনো কিশোরীর ধর্ষণ হয় সেটা কি হবে সেটা এখানে উল্লেখ নেই। যাই হোক, তারপর আসছি, বিয়ে, চাকরি বা পদোন্নতির ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে কোনো মহিলার সঙ্গে যদি সশ্রম কারাদণ্ডের ব্যাপার আছে। যাই হোক, এখানে মৃত্যুদণ্ড নেই। পণ ঘটিত কোনো কারণে সেখানেও যাবজ্জীবন কারাদণ্ডের অপশন আছে। আবার বলা হচ্ছে যে আপনার চিকিৎসার গাফিলতিতে কমপক্ষে 2 বছরের শাস্তি, সন্ত্রাসবাদে অভিযুক্তদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন। মানে আমি দেখতে পাচ্ছি এবার নতুন এতে মৃত্যুদণ্ড অনেক বেশি করে বাড়িয়ে দেওয়া হয়েছে, যেগুলো আগে ছিল না, মৃত্যুদণ্ড হয়েছিল না। এ সম্পর্কে আপনি আইনজ্ঞ বলতে পারবেন যে ভারতের আইন কমিশনের রিপোর্টের 262তম রিপোর্ট, যেটা আগস্ট 2015-তে প্রকাশিত হয়েছে, সেখানে ভারতের আইন কমিশন সন্ত্রাস সম্পর্কিত অপরাধ ও যুদ্ধ ব্যতীত সমস্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ড বাতিল করার প্রস্তাব দিয়েছিল এবং তার জন্য বেশ কিছু সুপারিশও করেছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুদণ্ডটা তো বন্ধ হয়নি, বরঞ্চ নতুন করে এই নতুন সংহিতাতে মৃত্যুদণ্ডকে যাবজ্জীবনের পাশাপাশি কিন্তু নিয়ে আসা হয়েছে। মানে যাবজ্জীবন শুধু নয়, মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হতে পারে। তো এই মৃত্যুদণ্ড এত বেশি করে অন্তর্ভুক্তি করার কারণ কি? গান্ধীজি যেখানে বলছেন যে এই ধরনের জিনিস এই ব্যাপারটাকে আরো বাড়িয়ে নেবে, হিংসাকে। দেখুন, এগুলো এগুলো এই যে আপনাকে প্রথমে আমাদের জানতে হবে ক্রাইমটা কেন হয়। এটা কি কোনো মানসিক ব্যাধি না সামাজিক কোনো একটা পরিপ্রেক্ষিতে ক্রাইম? না, এটা বিরাট প্রশ্ন, বিরাট বিতর্কের ব্যাপার। অনেক ব্যাপার আছে, রাষ্ট্রের সঙ্গে জড়িত, শাসন ব্যবস্থার থেকে জড়িত, কেউ মায়ের পেট থেকে পড়ে হয় কিনা, যদিও বলা হচ্ছে আজকাল অপরাধ বিজ্ঞান বলছে যে জেনেটিক্যালি কিছু কারণ থাকতে পারে। আমি সেই বিতর্কে যাচ্ছি না। এই মৃত্যুদণ্ডকে এত বেশি কেন আইনের আওতায় আনা হলো? এবার দেখুন, এই যে আইনগুলো তৈরি হচ্ছে হ্যাঁ, বা তৈরি হয়েছে, হ্যাঁ, এগুলো তো একটা চিন্তা ভাবনার ভেতর দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, সমাজ আজ দেখুন, অনেক আমরা নিজেদের কোর্টে মামলা করতে গিয়ে বিভিন্ন জায়গায় দেখেছি যে মৃত্যুদণ্ড দেয়া হলো। মৃত্যুদণ্ড দেয়া হলো মানে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়ে যাচ্ছে না, তার অ্যাপিলের তার সুযোগ থাকছে আপার কোর্টে। সেখানে গিয়ে আমরা অনেক সময় দেখছি যে মৃত্যুদণ্ডটাকে দেখা যাচ্ছে যাবজ্জীবনে পরিণত। বা এমনও হয়েছে মৃত্যুদণ্ডটা সেখানে 6 থেকে 7 বছর কারাদণ্ড হয়েছে, এমনও হয়েছে। এরকম বহু নিদর্শন আছে। আবার রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার ক্ষেত্রে দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দেননি। কিন্তু সেটা ওনার ব্যাপার, উনি কি ধরনের চিন্তা ভাবনার ভেতর দিয়ে এটা গেছে না গেছে, যাই হোক, এগুলো বিতর্কিত। আপনি বলতে চাইছেন যে প্রাণদণ্ডের যদি আদেশ হয়ে থাকে, আমাদের কাজটা হচ্ছে আইন কেন করা, আইন বা শাস্তি। যে আপনি জানেন আমাদের যে প্রথম বিশ্বের দেশগুলোতে একটা আইন আছে ট্রট বলে, যেটা আমাদের দেশে এখনো চালু হয়নি বা হয়নি। এখানে যে কম্পেনসেশনের জায়গাগুলো আরো বিস্তারিত অনেক ব্যাপার আছে, সেখানে ক্রাইমটা খুব কম হচ্ছে। কেন ক্রাইম হয় কম হয়? তার কারণ যারা ক্রাইমটা করে বা যারা আমাদের একটা নিজস্ব ভেতর থেকে না একটা ওই যে বলে না ভগবান শয়তান একসঙ্গে বসবাস করে, আমাদের মধ্যে একটা নিজস্ব একটা আইন ভাঙার প্রবণতা প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। আজকে যদি আইনের একটা দেখা যায়, যদি মানুষ চিন্তা করে যে এই কাজটা করলে আমার এই শাস্তিটা হতে পারে, কিন্তু বেশিরভাগ লোকের ক্ষেত্রে সেই কাজটা করার প্রবণতাটা কমে যাবে ওই শাস্তিটার ভয়ে। এটা কিন্তু একটা মানুষের একটা কি বলবেন, এই জায়গাটা হচ্ছে মানুষের আইন করে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া। একটা আপনি যে বলেন ভীতি প্রদর্শন করা, যদি বলেন যে সমাজকে সুস্থ রাখতে গেলে এটা আমায় করতে হচ্ছে দাদা মৃত্যুদণ্ড দিয়ে, অফিসিয়ালি মৃত্যুদণ্ড দিয়ে বা আনঅফিসিয়ালি এনকাউন্টার করে মেরে ফেলেও কিন্তু সন্ত্রাসবাদ বা অপরাধ কি কমানো গেছে? আপনি এটা কি আপনি বুঝতে পারছেন? মানে এটা তো আপনারা জানেন ভালো করেই যে স্টিফেন হকিংসের একটা কথা এই হিসেবে মনে পড়ে যাচ্ছে। স্টিফেন হকিংস বলছেন, এটাকে আপনি কিভাবে নেবেন বলুন। আমি এটা আপনাকে বলছি, ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে, সন্ত্রাসবাদ,
তারপরে মাওবাদ, উগ্রবাদ, এই যে উগ্রবাদী, এইসব নতুন নতুন শব্দ আমরা ডিকশনারিতে ঢুকছি। না, উগ্রবাদকে সন্ত্রাসবাদকে আপনি নতুন শব্দ কেন বলছেন? ক্ষুদিরামকেও সন্ত্রাসবাদ বলা হয়েছে ব্রিটিশ আমলে, এবং এখনো সূর্য সেন যে চট্টগ্রামকে স্বাধীন করেছিলেন অস্ত্রাগার দখল করে, সেটা কিন্তু অস্ত্রাগার দখল বলা হচ্ছে না, এখনো বলা হয় অস্ত্রাগার লুণ্ঠন। তার মানে সূর্য সেন লুটেরা। হ্যাঁ, তখন তো ব্রিটিশদের এখনকার কথা বলছি, এখন আমি আপনাকে ব্রিটিশদের কথা বলছেন তো, এখনো তো বলছে অস্ত্রাগার লুণ্ঠন। সকলে জানে এটা নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু ঘটনাটা যে আমার জায়গাটা যেটা আসছে, স্টিফেন হকিংকে জিজ্ঞাসা করার পরে স্টিফেন হকিং একটা কথা বলেছিলেন যে পপুলেশন এক্সপ্লোশনের জন্য যে কিছু কিছু প্রবলেম সমাজে তৈরি হচ্ছে, এবং এটাকে আপনি বলবেন কিভাবে আপনি ব্যাখ্যা করবেন, এটা অনেক বড় ব্যাখ্যার জায়গা। পপুলেশন এক্সপ্লোশন পরবর্তীকালে হবে না, সব থেকে বড় সমস্যা হচ্ছে মানুষের পেশেন্স কমে যাচ্ছে। হকিন্স বলছেন মানুষের পেশেন্স কমে যাচ্ছে। মানুষ বলছে আমার এক্ষুনি চাইলে মানে এক্ষুনি চাই। একটা মোবাইল বাচ্চাদের আমরা দেখছি, বাচ্চাদের মধ্যে অপরাধ প্রবণতা নিয়ে তো আপনি কোনো কথা বলছেন না। বাচ্চারা একটা বাবাকে বলছে মাকে যে মোবাইল দাও, বাবা মা মোবাইল দিতে পারছে না, ওই দামি মোবাইলটা ও ছাপ দিয়ে মরে যাচ্ছে। না, এটা আমরা অন্য প্রসঙ্গে এটা অনেকদিন পরে আলোচনা করবো। অনেক রকম ব্যাখ্যা আছে। ভোগবাদী সমাজ ব্যবস্থায় মোবাইলটাকে গেলানো হয়েছে প্রয়োজনের বাইরে অতিরিক্ত, সেটা অন্য প্রশ্ন। আমার এটা একটু জবাব দিন যে মৃত্যুদণ্ডটাকে বাড়িয়ে দেওয়ায় কি মনে হচ্ছে যে মৃত্যুদণ্ডটা একটা অপশন সবার সঙ্গে জুড়ে দেওয়া উচিত, তাহলে অপরাধীদের মধ্যে ভীতি হবে এবং অপরাধ মুক্ত হয়ে যাবে ভারতবর্ষ? সমাজ চালাতে গেলে কিছু কঠোর পদক্ষেপ আপনাকে নিতেই হবে। ঠিক। আজকে যেখানে সেখানে পাবলিক টয়লেট নেই, তাই তো? আমাদের কলকাতায় আচ্ছা দাদা আমাকে ক্ষমা করবেন, আমি আমার প্রশ্নের মধ্যে থাকতে চাইছি। আমি তাই তো বলছি নাকি, সেটা হচ্ছে এক মিনিট দাদা, সেটা হচ্ছে যে আপনি আমাকে একটা স্ট্যাটিস্টিক্স এর হিসেব দিতে পারেন যে এই যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কজন অপরাধের জন্য কজন ধনী ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছে, আর কজন দরিদ্র মানুষ ভালো করে লয়ার দিতে পারেননি, সরকারি লয়ারের ওপর ভরসা করে, তার স্ট্যাটিস্টিক্স কি বলছে? দরিদ্ররা বেশি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন না ধনীরা বেশি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন, না ধনীরা মৃত্যুদণ্ড নেওয়ার মতন অপরাধ করেননি ভারতবর্ষে? এটা একটু ছোট্ট করে যদি বলেন। ছোট্ট করে শুনুন, এখানে ধনী দরিদ্রের কথা আসছে না, স্ট্যাটিস্টিক এখানে আসছে যে ক্রাইম করেছে, অর্থাৎ অপরাধী যে অপরাধ করেছে, তার যদি অপরাধটা যদি কোর্টে সে খালাস না পায়, অ্যাকিউটেড না হয়, তাহলে সেক্ষেত্রে সেই অ্যাকর্ডিং টু সেই সেকশনে তাকে যা শাস্তি দেবার সেটা কোর্ট দেবে, মহামান্য আদালত দেবে। ধনী এবং দরিদ্র সবার জন্যই আইন ব্যবস্থাটা সমান। কিন্তু স্ট্যাটিস্টিক্সে বলছে অনেক জঘন্য অপরাধ করে, মৃত্যুদণ্ড পাওয়ার মতন অপরাধ করেও তারা বেঁচে গেছেন, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, আবার যারা গরিব মানুষ তাদের মৃত্যুদণ্ড হয়ে গেছে। শুনুন, এগুলো সমস্তই হচ্ছে স্ট্যাটিস্টিক্স বলছে, আমি বলছি না। না, স্ট্যাটিস্টিক্স বলছেন ঠিক আছে, কিন্তু এর মধ্যে তো উপর থেকে দেখলে এতটা হবে না, এর মধ্যে অনেকটা গভীরে ঢুকে যেতে হবে। এর মধ্যে অনেক ব্যাপার আছে যেগুলো ধরুন সাক্ষ্য প্রমাণ। আমাদের ভারতবর্ষের একটা সাংঘাতিক জায়গা আছে সাক্ষ্য প্রমাণ। এখানে আমি ধরুন যদি কারুর এগেনস্টে কোনো অ্যালিগেশন নিয়ে আসি, এটা কিন্তু আমাকেই প্রমাণ করতে হবে, যেটা বিদেশি আইনে নেই। বিদেশি আইনে আমরা কি দেখেছি, যার এগেনস্টে আনা হচ্ছে অ্যালিগেশন, সে প্রমাণ করবে যে আমি এখানে। তাহলে এবার নতুন আইনে কি এটা পাল্টে দেওয়া গেছে? আমি কি বললাম আপনাকে, এগুলো সমাজ যেরকম ভাবে চলবে, সমাজ ব্যবস্থা তো একদিনে তো ভেঙে গুড়িয়ে দিয়ে নতুন করে সেখানে ভিতে সমাজ হবে না। যদি সেরকম ভবিষ্যতে প্রয়োজনীয়তা আসে, সমাজের লেজিসলেচার পার্লামেন্টারিয়ানরা তার জন্য আছেন, তারা চিন্তা ভাবনা করছেন, অনেক বেশি তারা এই নিয়ে ভাবনা চিন্তা করেন। দেশকে সুরক্ষিত রাখার জন্য একটা বিরাট দায়িত্ব। আরে পার্লামেন্টে বিরোধীদের তো 158 জনকে একসঙ্গে বার করে দেওয়া হলো বিরোধিতা করতে গিয়ে, এবারও কি তাই হবে? এটা ঠিক কথা নয়। অগাস্ট মাসে, নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে 2023-এ পার্লামেন্টারিয়ানরা যদি ওখানে বসে ঘুমায়, পার্লামেন্টে গিয়ে ঘুমায়, তাহলে তো এটা নিয়ে তো হবেই। তারা কেন সেই সময় প্রতিবাদ করেনি? তাদের মনে হয়। এবার এখনো পর্যন্ত আপনি দেখবেন লক্ষ্য করে তারা বলছে আইনগুলো ঠিক নাই। আরে কোন আইনটা কোনটা ঠিক নেই?
তারা সেটা এক্সপ্লেনেশন দিতে পারছে না। অ্যাকচুয়ালি তারা কিছুই জানে না, তাদের মধ্যে পড়াশোনাও নেই, তারা জানেও না। একটা রাজনৈতিক একটা প্রতিহিংসা বলুন, একটা একটা কেন্দ্রীয় দলকে তাকে যে করেও তাকে একটা ছোট করতে হবে, তারা এর বিরোধিতা করতে হবে। বিরোধিতা করার জন্য তারা বিরোধিতা করছে, জাস্টিফাইড কোনো গ্রাউন্ড নেই। কারণ একটা কথা ভালো মাথায় রেখে দেবেন, যে আইনটা আজকে মহারাষ্ট্রে চলবে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গও চলবে। যদি মহারাষ্ট্র সুফল পায়, পশ্চিমবঙ্গ সুফল পাবে। আজকে যদি একটা ক্রিমিনাল মহারাষ্ট্রে যদি তাকে যদি এ করা হয়, কনভিক্টেড হয়, সে কনভিক্টেড হয়, তার এগেন্স্টে কনভিকশন হয়, পশ্চিমবঙ্গ কিন্তু সেই লোকটা ছাড় পাবে না। সেখানেও তার তাহলে সমান আইনটা কিন্তু ভারতবর্ষের কনস্টিটিউশন মেনে ভারতবর্ষের সমস্ত জনসাধারণের যা আছে প্রত্যেকের উপর সমানভাবে প্রযোজ্য। এটাকে যদি বিরোধীরা যদি নিজেরা বিরোধিতা করার জন্য শুধুমাত্র নাচে, তারা কিছু করার নেই। তারা দেখুন বিরোধীদের কাজ হচ্ছে সঠিক হোক বেঠিক হোক সরকারকে ব্যতিব্যস্ত রাখা, বিরোধিতা করে। এটা ঠিক না। তার মানে এই নয়, তারা যেটা ভয় পাচ্ছেন যে এটা করতে গিয়ে এই নাগরিক অধিকার বা বিরোধী দলনেতাদের বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহ আইনটাকে ঘুরিয়ে নিয়ে অন্যভাবে আরো শক্তিশালী করে সরকারের সমালোচনা করলেই তাকে অ্যারেস্ট করে জেলে পুরে দেওয়া হবে। আপনি এই কথা বললেন, তাহলে এনআই অ্যাক্ট যেটা আছে, যেটার মধ্যে তো এটাই ঢুকে আছে সবকিছু, রাষ্ট্রদ্রোহিতার উপরে নির্ভর করে তো এই আইনগুলো তৈরি হয়েছে। অলরেডি একটা আইন আছে তার জন্য। তাহলে আবার এখানে আপনি সেই জায়গাটা যে আপনি বলছেন এখানে একটা ল্যাকুইনা রয়ে গেছে, আপনি বলছেন, কিন্তু আমি বলছি না, বিরোধীরা বলছেন এবং অনেক আইনজীবীরাও বলছেন। তার জন্য তো একটা আইন আলাদা রয়েছে। যদি আপনি 498 এর কথা বলেন, একটা ডোমেস্টিক, তার পাশাপাশি ডোমেস্টিক ভায়োলেন্সের একটা মামলার ব্যাপার আছে, আছে তো। এখানেও বধূ নির্যাতনের কথা আছে, এখানেও নারী নির্যাতনের কথা আছে, এখানেও বাড়ির ফ্যামিলি তাদেরকে অ্যারেস্ট করতে পারে পুলিশ, এখানেও বাড়ির ফ্যামিলি যারা বধূ মহিলার উপরে নির্যাতন করছে। তাহলে তো আপনাকে তো দেখতে হবে। আমি বারবার করে ওই একটা কথাই বলছি যে সমাজের উপর নির্ভর করে আইন তৈরি হয়। ব্রিটিশ আমলে কি ছিল সেটার উপর নির্ভর করে বর্তমান 2024-এ এসে যদি মনে করি যে ব্রিটিশদের আইন চলবে, এটা কখনোই মানে অনভিপ্রেত। এটা কখনো একটা স্বাধীন দেশে, সব থেকে বড় কথা আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমাদের দেশ এখন অনেক বেশি শক্তিশালী দেশ, এবং এই দেশ আমাদের বিদেশি জিনিস আমাদের বর্জন করতে হবে। এটা তখনকার দিনে স্বাধীনতা তো সবাই বলে গেছে। আপনি গান্ধীজির কথা বলেছেন, সুভাষচন্দ্রের কথাও আছে, দেশবন্ধুর কথাও আছে, সবার কথাই আছে। তো সেখানে বিদেশি জিনিস নিয়ে আমরা চলবো কেন? সব থেকে বড় কথা আমাকে তো দেশ ভক্ত হতে হবে প্রথমে। আজকে তো আমার তো অপরচুনিটি আছে এটা অ্যামেন্ড করার। যদি মনে হয় আমরা কাজ করতে গিয়ে কোনো প্রবলেম আসছে, আমরা সেটা সঠিক বিচার পাবো না, বা সেটাকে একটু অ্যানালিসিস অন্যভাবে করলে ঠিক হতো, তাহলে সেটা আমরা সেভাবে আন্দোলনের মাধ্যমে সবাই উঠে আসবে, তখন সেইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করা হবে, অ্যামেন্ড করা হবে। তার তো অপরচুনিটি বা তার তো স্কোপ আছে। কিন্তু একটা নতুন একটা জিনিস যখন তৈরি হবে, সেটা যদি সর্বসাধারণের জন্য তৈরি হচ্ছে, সেটাকে আমরা সবসময় একটা সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং জানাবো। এবং এটাও সবসময় আমরা মনে করেছি, এবং এই যে পড়াশোনার মাধ্যমে আমরা দেখেছি, হ্যাঁ এখনো 6 মাস সময় লাগবে। কারণ সেদিনই আমাদের জজ সাহেবদের সঙ্গে বা ম্যাজিস্ট্রেট সাহেবদের সঙ্গে কথা হচ্ছিল, ওনারা পরিষ্কার বলেছেন যে দেখুন এইটা এখন আমাদের নতুন জিনিস, তো এখন আমাদের একটুখানি 6 মাস মতো সময় লাগবে এটাকে আমাদের হ্যাবিচুয়েট হবার জন্য। স্বাভাবিক কথা। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন তো, একটা নতুন জিনিস আমাদের সামনে এলো, সেটাকে আমরা একটা সুন্দরভাবে নতুন জিনিস কাল্টিভেশন করতে পারবো। এটাতে কত সুন্দর সুন্দর জিনিস বেরিয়ে আসবে সমাজকে তৈরি করার জন্য। আপনি একটা নতুন একটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আপনার একটা নতুন চিন্তা, আচ্ছা এটা যদি এইটা করা যেত, এই মত তো প্রকাশের আপনার স্বাধীনতা আছে। তখন জনমত গড়ে, যেমন আমরা নির্ভয়ার কাণ্ডে দেখেছি কি 354, যেটাকে নির্ভয়ার কাণ্ডে যেখানে হলো, সেখানে তো আমরা তারপরে ABCD করে আমরা সেই সেকশনগুলোকে অ্যামেন্ড করে সেকশনগুলো চেঞ্জ হয়ে গেল। এতে কি সমাজের কোনো ক্ষতি হয়েছে? মাঝে উপকার হয়েছে? না, সব ঠিক আছে, আমি মেনে নিলাম। আজকে সময়ের অভাবে এখানেই শেষ করতে হচ্ছে আমাকে। লাস্টে শুধু এইটুকু আপনাকে কথা বলছি, সেটা হচ্ছে উত্তর ফাল্গুনী ছবিতে কিন্তু একটা বিখ্যাত ডায়লগ ছিল যে আমার এতটা বছর আমায় ফিরিয়ে দাও। এখন যে আইনে যে বিচারগুলো এতদিন হয়ে এসেছে, দিনের পর দিন তারিখ পে তারিখ হয়ে এসছে, এবং দেখা যাচ্ছে দেশেতে এখন 2.5 কোটির বেশি মামলা পেন্ডিং হয়ে পড়ে রয়েছে।
এই মামলাগুলো এতদিন যেভাবে হয়ে এসছে, এতটা সময় নিয়ে কাজ করে এসছে, মানে পার্টিকুলার মামলায় যদি ধরে নেন, এগুলো এবার নতুন দৃষ্টিভঙ্গিতে বিচারককে দেখতে হবে। তাহলে এতদিন সেই যে ধারাবাহিকতাটা চললো বিচারের নামে, তাতে যারা ভুক্তভোগী হলেন আর্থিকভাবে, মানসিকভাবে, সময়ের দিক থেকে যারা নিষ্পেষিত হলেন, তাহলে তারা কি পেল? তাদের কি সময়টা আমরা ফিরিয়ে দিতে পারবো? এটা আপনাকে আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলে দিতে পারি। দেখুন, আমাদের ভারতবর্ষের যে জনসংখ্যা, সেই জনসংখ্যা অনুযায়ী ভারতবর্ষের কোর্ট নেই। সেই জনসংখ্যার উপর নির্ভর করে জজ নেই, সেই জনসংখ্যার উপর নির্ভর করে উকিল নেই। সব থেকে বড় কথা এটা হচ্ছে আমাদের ব্যাক পয়েন্ট, আমরা একটা মানে ব্যাকওয়ার্ডস হয়ে আসি। আমি যেহেতু আমি আপনাকে জনগণের দোষ। আমি আপনাকে বলি একটুখানি, 1 মিনিট। আমি যেহেতু ইংল্যান্ডের কোর্টে, এখানে আমার সিনিয়র আছেন ব্যারিস্টার নাসিম আহমেদ বাজওয়া, ওনার আন্ডারে আমি কিছুদিন প্র্যাকটিস করে এসেছি ইংল্যান্ডের কোর্টে, মানে ওনার সঙ্গে সহকারী হিসেবে ছিলাম। আমি সেখানে গিয়ে দেখেছি এক এক দিনে এক একটা মামলা ওখানে শেষ করে দেয়, এক এক দিনে। সেখানে আপনি বলছেন সেটা জনসংখ্যা কম বলে সম্ভব? অনেকটা, সেটা একটা বিরাট ফ্যাক্টর জনসংখ্যা। এখানে এক এক দিনে এক একটা মামলা শেষ হয়ে যায়। এবং এখানে পুলিশের ভূমিকা, ওখানে ওরা পুলিশকে যেভাবে ভয় করে, ভগবানকেও ভয় করে অতখানি। ব্যারিস্টার, পুলিশ এবং কোর্টকে সাংঘাতিক ভয় করে। আমাদের এখানে বলুন তো, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে পুলিশকে কজন ভয় করে? আপনি এটা বলুন না, এই সমাজ ব্যবস্থাটা কি কোন জায়গায় পৌঁছে গেছে আমাদের। সেখানে আরো ভয়ঙ্কর আইন তো আনার দরকার আছে। সেটা পুলিশকে যখন রাষ্ট্র পরিচালনা করে তখন পুলিশের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয়। পুলিশের দোষ নয় এটা, বাধ্য করা হয় সে সরকারি চাকরি কোথায় বদলি করে দেবে তাকে, সে কেন এর মধ্যে ঝামেলায় যাবে দাদা? তার মধ্যেও কিন্তু মেরুদণ্ড সোজা রেখার মতন পুলিশ অফিসার এবং নিচুতলার অনেক পুলিশ কর্মী আছেন। যাই হোক, আমি এই কথাটার সঙ্গে পাশাপাশি আপনাকে এটাও বলে রাখি, আপনি বলছেন জনসংখ্যা হচ্ছে একটা সমস্যা, যার জন্য সব খাদ্য সমস্যা, আইন সমস্যা সমস্তই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির জন্য। কিন্তু আপনি বলুন তো খেলা মেলা, রাজ্যের ভিত্তিতে খেলা মেলা করে যে টাকাটা খরচা হয়, কিংবা কেন্দ্রীয় স্তরে বড় বড় মন্দির তৈরি করে, মূর্তি তৈরি করে আজ পর্যন্ত যত লক্ষ কোটি টাকা খরচা করা হয়েছে, সেগুলো দিয়ে কি হাসপাতাল বা আদালত বা আইনজীবী এদের আরো বেশি করে তৈরি করা যেত নাকি? না, আগে আমার দরকার মানে মনস্তাত্ত্বিক আধ্যাত্মিক উত্তরণ করিয়ে তারপর আইন টাইন, তারপর দেশের নাগরিক অধিকার, এগুলো পরে করা উচিত। আমি আপনাকে এই নিয়ে, দেখুন, এটা একটা বলুন, তারপর আপনার সঙ্গে বিস্তারিত বলবো, আরেকদিন বলবো। আমি বলছি আপনাকে, এটা ছোট করে আপনাকে বলি। নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন, কথা বলছি। আর এখানে একটা কমিউনিস্ট পার্টি ছিল, যারা সকলে মিলে কংগ্রেসকে সাপোর্ট করতো, ঠিক আছে। এইবারে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে কমিউনিস্ট পার্টি একটা অশান্তি লেগেছিল। কেন? তার কারণ হচ্ছে একটাই, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে, স্বামী বিবেকানন্দের কথা বলেছিলেন যে ভারতবর্ষ হচ্ছে একটা ধর্মীয় ভাবাপন্ন দেশ। এখানে কমিউনিজম যেটা আছে, যারা ধর্মকে বা ভগবানকে বিশ্বাস করে না, সেটা ভারতবর্ষে চলতে পারে না। এটার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে একটা অশান্তি হয়েছিল কমিউনিস্ট পার্টি। সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু সেই জায়গায় উদাহরণ, আমি আপনাকে সেই উদাহরণটাই বলছি। আসবো। আপনি যেমন উদাহরণ দিলেন, তারপর আপনাকে আমি এটাও বলে আপনাকে শেষ করে দিই। শ্যামাপ্রসাদকে কিন্তু এই নেতাজি ধমক দিয়ে বলেছিলেন যে তুমি যদি এইখানেতে ধর্ম নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করো, তাহলে তোমার যত মিটিং করবে আমি ভেঙে দেবো। এবং অনেক কিছু সেই মিটিং ভেঙে দেওয়া হয়েছিল। আপনার খবর সিন্ধু পার্কের ঘটনা, এটা কিন্তু আপনি যদি শ্যামাপ্রসাদের রচনাবলী পড়েন, তার মধ্যেই শ্যামাপ্রসাদের স্বীকারোক্তি আছে। শুনুন, শ্যামাপ্রসাদ স্বীকারোক্তি জায়গাটা আমরা পড়েছি, সেটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পরে যেটা বলেছিলেন যে সুভাষচন্দ্র বলেছিলেন দেশ স্বাধীন করার জন্য হিন্দু মুসলমান সকলকে আমার প্রয়োজন, ঠিক আছে। এই জায়গাটা এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পরে উনি বলেছিলেন যে এত বড় মানুষটাকে, এত বড় একটা মানুষ, যিনি চিন্তা করেছিলেন যে দুটো সম্প্রদায়কে একসঙ্গে নিয়ে না লড়লে।
আচ্ছা, এই প্রসঙ্গে নিয়ে আমরা আরেকদিন বসবো। শুনুন, 8ই জুলাই, আপনাকে বলে দিই 6ই জুলাই বোধহয় রয়েছে আমাদের শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু দিবস। মুখোপাধ্যায় হ্যাঁ, তাকে তাকে যেটা আপনারা বলে থাকেন আত্মবলিদান দিবস। বলিদান দিবস। সত্যি আপনার সঙ্গে আরেকটা আমি কিন্তু এই শ্যামাপ্রসাদের মৃত্যু, শ্যামাপ্রসাদের ভূমিকা, সুভাষচন্দ্রের ভূমিকা, বিবেকানন্দ, এই সমস্ত ব্যাপার নিয়ে সেদিন আরেকটা অনুষ্ঠানে আপনাকে যেটা বললাম যে ধর্ম বাদ দিয়ে ভারতবর্ষ চলতে পারবে না 100 বার। ভারতবর্ষ স্বামী বিবেকানন্দ বলে গেছেন, এবং ধর্ম উপর, ধর্ম থাকলে কিন্তু সব থেকে সুবিধা হচ্ছে যদি আমি একজন ধার্মিক মানুষ হই, আমি অপরাধটা করব না। এটা কিন্তু এটা আপনি পরের দিনের জন্য তুলে রাখুন, এটাও আমি একমত নেই। বড় বড় ধর্মীয় গুরুরা এখন জেলে আছে, ধর্মীয় গুরুরা জেলে আছে, যার সঙ্গে রাষ্ট্রীয় নেতাদের কোলাকুলি প্রকাশ্যে ছবি আছে। যাই হোক, এ প্রসঙ্গে পরে আসবো। আজকে যখন আমাদের এই সংহিতা নিয়ে কথা হচ্ছে, ন্যায় সংহিতা নিয়ে হচ্ছে, এটা মোটামুটি আপনার সঙ্গে আলোচনা করে আমি দু তিনটে পয়েন্ট যেটা আমি আমার দর্শকদের বলে দিতে চাই। আপনি 1 নম্বর বলেছেন যে এইটা যে তৈরি হয়েছে এর মধ্যে ত্রুটি থাকতে পারে, সেটা আগামী 6 মাস ব্যবহারিক কাজে ব্যবহার হওয়ার পর ত্রুটিগুলো খুঁজে ফেলে সংশোধন করার একটা ব্যবস্থা থাকবে। 1 নম্বর এই বলেছেন। আর 2 নম্বর বলেছেন আপনি যে যেহেতু দেশের জনসংখ্যা বেশি, তাই জন্য আইন আদালত, লয়ার, বিচারক এগুলো বেশি করে তৈরি করা যাচ্ছে না। 3 নম্বর আপনি বলেছেন যে মৃত্যুদণ্ড যত কঠোর সাজা দেওয়া হবে তত বেশি অপরাধ কমে যাবে। এই কথাগুলো আজকের এই ফোনে আপনি আমাকে জানালেন, তাই তো? ভয় পাবে মানুষ, ভয় পাবে, কঠিন আইন থাকলে মানুষ ভয় পাবে। যাই হোক, আগে এই ঘটনাগুলো নিয়ে আপনাকে আরো বিস্তারিত আলোচনা করব। পাঠকরা, দর্শকরা এটা কিন্তু খুব নিয়ে চিন্তিত এবং তারা এগুলো জানতে চান, শুনতে চান, আপনাদের মতন আইনবিদদের কাছেই এগুলো জানতে চান। আমার কিন্তু তাদের তরফ থেকে খালি কিছু প্রশ্ন থাকবে। তো আমরা এমনি প্রস্তুতি নিচ্ছি যে 6ই জুলাই আমরা এই অনুষ্ঠানটা নিয়ে শ্যামাপ্রসাদ নিয়ে আলোচনা করব। সংহিতা নিয়ে আজকের আলোচনা। আমাদের এখন ব্যাপার হচ্ছে ওয়েট অ্যান্ড সি। আমরা দেখব লোকসভায় বিরোধীরা কি ভূমিকা নেয়, আমরা দেখব রাষ্ট্র ক্ষমতায় যারা এসছেন তারা কি ভূমিকা নেন, এবং এই সংহিতা কিভাবে আইপিএস কে অতীত করে দিয়ে এই সংহিতা কিভাবে সাধারণ জনগণের, শুধু সমাজ বলতে আমরা যদি উচ্চ বর্ণের ক্রিমি লেয়ারের কথা বলি তা নয়, সমাজের নিচের তলার মানুষদের কি উপকারে লাগবে। আপনি বলেছেন 6 মাস, সুতরাং এই 6 মাস পরে আবার আপনার সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা আসবো। নমস্কার দাদা, আজকের মতন শেষ করছি। পার্থ দেবনাথ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার।